যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের বুকে, সেখানে প্রধানমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একেবারে শিখরে নতুন প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? তাহলে কি ক্ষমতার অলিন্দে বা প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসতে চলেছেন মোহাম্মদ ইউনূস, নাকি বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, যারা এই জানুয়ারি মাসে যেই নির্বাচন হয়েছে, সাধারণ নির্বাচন, যেটা তারা বয়কট করে, যেটাতে তারা অংশগ্রহণ করেননি, সেই বিএনপি দলের এই মুহূর্তের নেতা তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র, যিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন, তাকেও দেশে ফিরে আসার আহ্বান করা হয়েছে। তিনি কি প্রধানমন্ত্রী হতে পারেন? এই বিভিন্ন আলোচনা কিন্তু মানুষের মনে চলছে এবং আমরাও উৎকণ্ঠায় অপেক্ষায় রয়েছি এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে বাংলাদেশে আগামী দিনে কি হতে চলেছে। তারেক রহমান বিএনপির নেতা, তিনি কিন্তু তার বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের বিএনপির জেনারেল সেক্রেটারি, তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন যে ইমিডিয়েটলি যেন তারেক রহমান তিনি ফিরে আসেন বাংলাদেশের বুকে। একটা সময় শেখ হাসিনার রেজিমে সেই সময় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এবং খালেদা জিয়া তার মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু কারাবাসে ছিলেন, জেলে ছিলেন, তাকে জেল টার্ম দেওয়া হয়েছিল, যদিও তিনি অসুস্থ বলে তার চিকিৎসা চলছিল, আসামি, সেই জন্যে তিনি জেল টার্ম ভোগ করছেন, এবং তাকে বাড়িতে থেকে কারাবাসের যে জেল টার্ম সেটা তিনি ভোগ করছেন, এবং তাকে মেডিকেল ট্রিটমেন্টের সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে যে অন্যান্য দলগুলির মিটিং হয়, সেখানে বিএনপি সবার আগে যে দাবিটা তোলে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যে খালেদা জিয়া এবং অন্যান্য যারা রাজনৈতিক বন্দী, পলিটিক্যাল প্রিজনার রয়েছেন বাংলাদেশের বুকে, তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে। খালেদা জিয়াকে কিন্তু আইনত তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এই মুহূর্তে মুক্ত, তিনি আর কারাবাসে নেই, জেলে নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির নেতৃত্ব তারা আবার নতুন করে মেইন স্ট্রিম রাজনীতির মধ্যে কিন্তু পদার্পণ করেছে জামাতে ইসলামীও। সুতরাং আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য যতগুলি দল আছে তারা মেইন স্ট্রিম রাজনীতির মধ্যে আরেকবার বাংলাদেশে ফিরে আসছেন, যারা সেভাবে পলিটিক্যাল স্পেস পাচ্ছিলেন না, এবং জানুয়ারি মাসের যেই নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল, তারা তো অবশ্যই বয়কট করেছিলেন, কিন্তু তারা আস্তে আস্তে সেই রাজনৈতিক স্পেসে ফিরে আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, আমরা এই পুরো বিষয়টা আলোচনা করব। আমাদের সাথে অনেকজন রয়েছেন যারা আমাদেরকে গভীরে নিয়ে যাবেন এই আলোচনায়। আমার সাথে স্টুডিওতে রয়েছে আমার সহকর্মী, ইন্ডিয়া টুডে গ্রুপের ডেপুটি এডিটর অনুপম মিশ্র। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, যিনি বাংলাদেশকে খুব ক্লোজলি ফলো করেন, অয়নজিৎ সেন। এবং আমরা সরাসরি ঢাকাতেও চলে যাব। আমাদের প্রতিনিধি আমাদের সাথে এই মুহূর্তে, যিনি বাংলাদেশ থেকে এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে দিচ্ছেন ইন্ডিয়া টুডে গ্রুপকে, জুনেদ খান, আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। সবার আগেই জুনেদ রয়েছে আমাদের সাথে, আমরা সবার আগেই বাংলাদেশে চলে যাই। তাহলে জুনেদ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জুনেদ, সবার আগেই আমি যেটা দিয়ে শুরু করলাম, তুমি আমাদের দর্শকদেরকে, কলকাতা, ভারতবর্ষ এবং আমাদের যারা আজ তাক বাংলার দর্শক রয়েছেন সারা দুনিয়ায়, তাদেরকে জানাও যে তুমি এই মুহূর্তে ঢাকার কি পরিস্থিতি দেখছো, কারণ ঢাকার পরিস্থিতি নিয়ে বা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবাই খুব উদ্বেগের মধ্যে রয়েছেন, উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ঢাকার পরিস্থিতি আসলে গত কয়েকদিন যাবতই খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আমরা সবাই রয়েছি। আমাদের এখানে সাংবাদিক যারা রয়েছে তাদের উপরে তারা আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে সবচেয়ে বেশি যেই ভয়ঙ্কর বিষয় যেটি হয়েছে যে সবগুলো থানায়, বিশেষ করে ঢাকায়, এগুলোতে আক্রমণ হয়েছে, এবং প্রতিটি থানায় থানায় কিন্তু এখন কিছু মরদেহ পড়ে আছে। এখন পর্যন্ত যতটুকু আমি জানি, এখন পর্যন্ত কিছু মরদেহ পড়ে আছে, সেগুলো পুলিশের। যে কারণে আমি বলছিলাম যে পুলিশ যারা রয়েছে কালকে তারা কাউকেই কোনো ধরনের সহযোগিতা করার মতো অবস্থায় ছিল না, কারণ তারা নিজেরাই আক্রান্ত ছিল। এবং আজকে এখন যে অবস্থা রয়েছে, এখন পুলিশরা তারা কর্মবিরতিতে আছে এবং পুলিশকে নতুন করে রিফর্ম করার প্রস্তাব তারা দিয়েছে। বিশেষ করে এই গত সরকারের যারা সুবিধাভোগী ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন করে
পুলিশকে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন এবং তাদের তাদের কর্মবিরতি কিন্তু এখনো চলছে। ফলে একেবারে অরক্ষিত বাংলাদেশের মানুষ, কারণ সেনাবাহিনী এখন পর্যন্ত তারা কিছু কিছু জায়গায় আছে, একদম সব জায়গায় সেনাবাহিনী মাঠে আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী কিন্তু নিরাপত্তার জন্য তারা কাজ করছে, তারা মাইকিং করছে যে আর কেউ যেন কোনো ধরনের সহিংসতায় না জড়ায়। গতকালের ঘটনা আপনারা দেখেছেন গণভবন, আওয়ামী লীগের অফিসগুলো এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িগুলো, একই সাথে কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কেটে যাওয়ার মতো যে পরিস্থিতি, সেটিও কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। প্রশ্ন আমি করতে চাই যে এই মুহূর্তে পুলিশের ভূমিকা কি? পুলিশের মধ্যেও তো আন্দোলন শুরু হয়ে গেছে, কারণ তারা আক্রান্ত এবং আর্মি ডিপ্লয় করা হয়েছে। সেনাবাহিনীর ওপর দায়িত্ব, সেনাবাহিনী তত্ত্বাবধানে এখন ইন্টারিম সরকার তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটা তো গতকাল শুরু হলো। সবার আগে সেনা প্রধান তিনি নিজে এসে বক্তব্য রাখলেন। পরবর্তীকালে আমরা দেখলাম রাষ্ট্রপতি মোহাম্মদ তিনিও এসে বক্তব্য রাখলেন, শাহাবুদ্দিন। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নেই, পুলিশ নিজে আক্রান্ত, এবং কিছুক্ষণ আগে অনুপম দা যেটা বললো, অনুপম দা, সেনাবাহিনীর মধ্যেও তো চূড়ান্ত একটা রদবদল হয়েছে। সেনাবাহিনীর মধ্যে চূড়ান্ত রদবদল হয়েছে। একটা আপডেট দিয়ে দিই যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আনসার বাহিনী, যেটা হলো ভিলেজ ডিফেন্স ফোর্স বলা হয়, আনসার বাহিনীকে সারা দেশে পুলিশ স্টেশন ট্রাফিক দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি এয়ারপোর্টের দায়িত্ব আনসার বাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে। যেহেতু পুলিশ কোনো কাজ করছে না, পুলিশের পক্ষ থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছিল, সেখানে জানানো হয়েছিল প্রায় 450টি থানা পুরো বাংলাদেশে, সেখানে অগ্নিসংযোগ হয়েছে বা লুটপাট হয়েছে বা ভাঙচুর হয়েছে, পুলিশ অফিসারদের প্রচুর অসংখ্য পুলিশ অফিসার মারা গেছেন, এমনও বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের তরফ থেকে। আর তার ফলে দুপুরের দিকে 11 দফা দাবিতে পুলিশ ধর্মঘট শুরু করেছে, তারা কাজ করছে না। পুলিশ ধর্মঘট করছে? হ্যাঁ, তাদের বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে ধর্মঘটরত। তাদের 11 দফা দাবি আছে, যার মধ্যে মেন হচ্ছে যে তাদের সুরক্ষা আর তাদের যেই পুলিশ কর্মীরা মারা গেছেন তাদের বিচার দরকার। এই 11 দফা দাবিতে এখন পুলিশের ধর্মঘট চলছে। কোনো পুলিশ বাহিনী এখন আজকে সারাদিন ঢাকার রাস্তায় তুমি ছিলে, কোনো পুলিশকে দেখা গেছে? তারা তো ধর্মঘটে চলে গেছে, তারা নিজেই ইনসিকিউর বোধ করছেন। ঢাকার রাস্তায় কোনো পুলিশ নেই। ঢাকায় পুলিশ তাদের নিরাপদ আশ্রয়ে আছে। পুলিশ লাইনে কিছু পুলিশ আছে এবং পুলিশ হেডকোয়ার্টার সেটি পুরো খালি, এবং পুলিশ লাইন অর্থাৎ রাজারবাগ পুলিশ লাইন যেটি বিখ্যাত, সেই রাজারবাগ পুলিশ লাইনে কিছু পুলিশ আছে। সেখানেও গত রাতে দ্রোহ বিদ্রোহ হয়েছে। কয়েক পক্ষের মধ্যে তাদের সরকার বিরোধী এবং সরকার সুবিধাভোগী যারা, তাদের মধ্যেও নানা রকম ঘটনা ঘটেছে।